আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম ব্যাক আলামিল লার্নিং হোম সাজেশন ও গাইডলাইন প্রোগ্রাম 2025। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন এবং গাইডলাইন নিয়ে। বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য জীববিজ্ঞান অনেক স্টুডেন্ট এটিকে কম্পালসারি হিসেবে নেন, অনেক স্টুডেন্ট এটিকে অপশনাল হিসেবে চয়েস করে। তবে সাধারণত বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এই জীববিজ্ঞান সাবজেক্টটাকে কম্পালসারি রাখেন, কারণ জীববিজ্ঞান সাবজেক্টটা চাইলে মোটামুটি ভালো কিছু নাম্বার আর্ন করা যায়, তোলা যায়। তো জীববিজ্ঞানে টোটাল 12টি অধ্যায় ছিল, যদি বা শর্ট সিলেবাসের কারণে টোটাল 60টি অধ্যায় পড়তে হবে। এই 60টি অধ্যায়কে যদি আমি একদম সংক্ষেপে বলি, আমাদের জীববিজ্ঞানের যে সিলেবাস আছে সেই সিলেবাসটি হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় আমাদের রয়েছে ও একাদশ অধ্যায়। ওকে, অর্থাৎ আমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা যদি একটু সিলেবাস আকারে দেখি, তাহলে সিলেবাস হচ্ছে যে 12টা অধ্যায় থেকে টোটাল 7টা অধ্যায় করতে হয়। আমাদের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি হচ্ছে যে কোর্স রিলেটেড। বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের নবম শ্রেণীতে আমরা জীববিজ্ঞানে এই কোর্স রিলেটেড অনেকগুলো বিষয় পড়েছি। আমরা জানি কোষ দুই ধরনের, যেহেতু আমাদের একটি জীব দুই ভাবে বিভক্ত হয়, একটি হচ্ছে যে উদ্ভিদ এবং অন্যটি হচ্ছে প্রাণী। ওকে, তো আমরা প্রথম পত্রে উদ্ভিদ নিয়ে পড়ালেখা করবো। প্রথম পত্রে যে পড়াটি আছে সেটা হচ্ছে যে উদ্ভিদ নিয়ে করবো। আমাদের এই যে জীববিজ্ঞান প্রথম পত্র, এই জীববিজ্ঞান প্রথম পত্রে আমাদের সাধারণত উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সাধারণত পড়তে হবে। তাহলে এখানে কোষ হচ্ছে উদ্ভিদ কোষ রিলেটেড। উদ্ভিদ কোষ রিলেটেড যে অংশটি আছে সেটি হচ্ছে যে আমরা জানি উদ্ভিদের সাধারণত 13টি অংশ থাকে, কম বেশি হতে পারে। তার ভিতরে আমাদের প্রথম অধ্যায়ে যে অঙ্গাণুগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো যদি আমি বলি, তাহলে উদ্ভিদের ভিতরে প্রথমে যে জিনিসটি আছে আমাদের ইন্টারমিডিয়েট, সেটা হচ্ছে যে প্লাজমা লেমা। অর্থাৎ একটি কোষের প্রথম স্তর যেটি থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে যে অংশটি থাকে সেটি হচ্ছে যে কোষের প্লাজমা। এই প্লাজমা থেকে কোন জিনিসটা আমাদের লাগবে সেটি হচ্ছে যে ফ্লুইড মডেল। এই ফ্লুইড মডেলটা অবশ্যই ভালো করে শিখবেন, অর্থাৎ ফ্লুইড মোজাক মডেল। আমাদের এই প্লাজমা নিয়ে টোটাল 2-3টি মডেল আছে, যেমন হাইসবার্গ মডেল আছে। এর ভিতরে ফ্লুইড যে অধ্যায়টি অর্থাৎ ফ্লুইড যে মডেলটি আছে, এই মডেলটি সাধারণত খুব বেশি প্রয়োজনীয় এবং ফ্লুইড মডেলটি পরীক্ষা আসে। এরপরে যে অংশটি লাগবে সেটা হচ্ছে প্লাস্টিক। আমরা জানি উদ্ভিদে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই নিজের খাদ্য নিজে তৈরি করার পিছনে যে অঙ্গাণুটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিকের কারণেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করেন। আমরা জানি এই প্লাস্টিক আবার 3টা ভাগে বিভক্ত হয়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই 3টি প্লাস্টিকের আবার আলাদা আলাদা কাজ আছে। যেমন ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে প্লাস্টিকের প্রাণ বলা যায়। কেন? এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলটি মূলত সূর্য কণাকে আবদ্ধ করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এরপর সেকেন্ড যে জিনিসটি আছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টটি হচ্ছে উদ্ভিদের যে কালার, লাল, নীল, কিংবা অন্যান্য যে কালার, অর্থাৎ সবুজ ব্যতীত যত ধরনের কালার আছে ওই সকল ধরনের কালার পরাগায়নে সাহায্য করে। এই সকল কিছু করে যে ক্রোমোপ্লাস্ট। এবং আমাদের যে লিউকোপ্লাস্ট আছে, এই লিউকোপ্লাস্টটি সাধারণত খাদ্যকে সঞ্চয় করার জন্য, জমে রাখার জন্য, যে আমাদের যে খাদ্য উৎপন্ন করছে ওই উৎপন্নকৃত খাদ্যকে সঞ্চয় করার জন্য, রিজার্ভ করার জন্য লিউকোপ্লাস্ট কাজ করে। এরপরে আমাদের যে অংশটি লাগবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় উদ্ভিদের শক্তিকর। কেন? এই যে উদ্ভিদ প্লাস্টিক অর্থাৎ ক্লোরোফিলের সাহায্যে যে খাদ্য উৎপন্ন করবে, এই খাদ্য উৎপন্ন করার জন্য উদ্ভিদের একটা শক্তির প্রয়োজন আছে। এই শক্তিটি মূলত মাইটোকন্ড্রিয়া তার 4 ধরনের বিভাজনের মাধ্যমে, যে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে,
ইলেকট্রন তন্ত্র, এই যে 4টা বিভাগ আছে ওই 4টা ডিভিশনের মাধ্যমে এই মাইটোকন্ড্রিয়া শোষণ থেকে খাদ্য একটা এটিপি উৎপন্ন করে। হ্যাঁ, যেমন 1 মোল গ্লুকোজ থেকে 36 এটিপি উৎপন্ন হয়। এই 36 এটিপি দিয়েই মূলত প্লাস্টিক সহ খাদ্য তৈরি করা সহ উদ্ভিদের কোষের যে যে প্রয়োজনীয় কার্যাদি আছে এই কার্যাদিগুলো করে থাকে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, শক্তিকর বলা হয়, এবং প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর। এরপরে যদি আমি প্রাণ বলি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, প্রাণ আছে। হ্যাঁ, যে আমরা যেমন বেঁচে আছি কিসের কারণে, আমাদের একটা প্রাণ আছে, আত্মা আছে, রূহ আছে। ঠিক একটি কোষ বেঁচে থাকার জন্য, একটি কোষ তার সকল ধরনের কার্যাদি সুসম্পন্ন করার জন্য যে অঙ্গাণুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের 5টি অংশ আছে, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার প্রাচীর, নিউক্লিওলাস, নিউক্লিয়ার তন্তু, হ্যাঁ, এবং নিউক্লিয়ার প্লাজমা। এই নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, এরকম ধরনের একটা প্রশ্ন আসতে পারে। এবং প্রশ্ন আসতে পারে এই নিউক্লিয়াস একেবারে একটি জীবের ধারক এবং বাহক, অর্থাৎ এই নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকে, একটি জীবের ফ্যাক্টর থাকে। ওই ফ্যাক্টর, অর্থাৎ আমরা জানি যে একজন মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া হচ্ছে যে আমাদের দেহকোষ এবং 1 জোড়া হচ্ছে যে জনন কোষ ক্রোমোজোমে। হ্যাঁ, যেমন এই XX এবং XY। ওকে, XX মেয়েদের জন্য, XY হচ্ছে যে ছেলেদের জন্য। হ্যাঁ, তাহলে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো মূলত বংশ পরম্পরায় আমাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে কি করে, ধারণ করে এবং এক বংশ থেকে অন্য বংশ, প্রজন্ম থেকে প্রজন্মতে নিয়ে যায়। তাহলে মোটামুটি আমি যদি কোষ অধ্যায় থেকে 4টি টপিক বলি, সেই 4টি টপিক্সের একটি হচ্ছে প্লাজমা ফ্লুইড মডেল, সেকেন্ডটি হচ্ছে যে প্লাস্টিক, থার্ডটি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, এবং ফোর্থ জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে আমি পরবর্তীতে ক্রোমোজোমের কথা বললাম। এখানে ক্রোমোজোমের কথাটা উল্লেখ করার কিছু আরেকটা যে জিনিস, সেটা জানি যে আমরা যে এই যে কি বলা হয় পরিবহন করা ধারক বা বাহক বলছি, এই ধারক বা বাহকটা আসলে কিভাবে হয়, অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ অবস্থান করে, এই ডিএনএ থেকে একটি অনুলিপন ডিএনএ তৈরি হয়। হ্যাঁ, এই ডিএনএ থেকে আবার উৎপন্ন হয় আরএনএ। এই আরএনএ পরবর্তীতে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। এই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমেই মূলত প্রজন্ম অনুযায়ী আমাদের বংশগতির ধারাটা বহমান থাকে। যে অংশটার নাম আমরা সাধারণত ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বলে থাকবে। অর্থাৎ আপনার এই অধ্যায়ে ডিএনএ ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই যে চার্টটা, এই চার্টটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন। অবশ্যই আপনাদের ফাইনাল পরীক্ষায় এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন রিলেটেড একটি প্রশ্ন অবশ্যই আসে। এরপর যদি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলতে যাই, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে কোষ বিভাজন। আমরা এর আগ পর্যন্ত জেনে এসেছি যে সাধারণত কোষ বিভাজন 3 ধরনের হয়, অ্যামিটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। নবম এবং দশমে আপনারা মাইটোসিস সম্পর্কে বিস্তারিত পড়ে এসেছেন। আমরা জানি মাইটোসিস একটি ইকুয়েশনাল বিভাজন। মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল বিভাজন, কারণ মাইটোসিসের ভিতর মাতৃকোষ এবং অপত্যকোষ দুটির মধ্যে একটি সমানতা বজায় থাকে। কিন্তু আমরা যখন মায়োসিস নিয়ে কথা বলবো, মায়োসিস হচ্ছে একটি হ্রাসমূলক বিভাজন, অর্থাৎ এই মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, ফলে মাতৃকোষের যে গুণাগুণ সে গুণাগুণটি অর্ধেক হয়ে যায়। ইন্টারমিডিয়েটে এই মায়োসিস নিয়ে বিস্তারিত পড়াটা, এখানে মায়োসিস করতে গেলে ওই মাইটোসিসের মতো 5টি ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে মায়োসিসের যে প্রোফেজ ধাপটি আছে, এই প্রোফেজ ধাপটি আবার 5 ধরনের হয়। এই প্রোফেজ ধাপটি আবার কয় ধরনের হয়? 5 ধরনের হয়। এই 5 ধরনের প্রোফেজের মধ্যে আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের ক্রসিং ওভার হওয়া, ওভারল্যাপন হওয়া, সিস্টার ক্রোমোজোম তৈরি করা, এই জিনিসগুলো হয়ে থাকে।
এই প্রোফেজের যে অংশটা অবশ্য ভালো করে করবে সেটা হচ্ছে ডায়াকাইনেসিস অংশটা। ডায়াকাইনেসিস অর্থাৎ যখন একটি ক্রোমোজোম পাশাপাশি এভাবে ওভারল্যাপ করে, সিস্টার ক্রোমোজোম গুলো বা নন সিস্টার ক্রোমোজোম গুলো যখন ওভারল্যাপ করে, হ্যাঁ, ওই জিনিসটা ভালো করে করবে। কারণ এই ওভারল্যাপের কারণেই মূলত বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্যগুলি কিছুটা পরিবর্তন আসে। যে আমরা যে বাবার মতো ছেলে বা দাদার মতো ছেলে কিভাবে হচ্ছে, এই যে দাদার মতো না, এই জিনিসগুলো আসলে এভাবে করে বংশ পরম্পরায় ওভারল্যাপের কারণে হয়ে থাকে। আর মাইটোসিসের ক্ষেত্রে অন্য যে জিনিসগুলো করতে হবে সেটি হচ্ছে যে ইন্টারকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেস, অর্থাৎ একটি মাইটোসিস এবং একটি মায়োসিস করার সময় মাঝখানে একটা সময় যে কোষ প্রস্তুতি নেয়, ওই ইন্টারকাইনেসিস সম্পর্কে একটু পড়ে নেবেন। এবং ফাইনালি মাইটোসিস কেন প্রয়োজন, মায়োসিস কেন প্রয়োজন, অর্থাৎ এই মায়োসিস যদি রাশিমূলক বিভাজন না হতো তাহলে কি ঘটতো। একইভাবে মাইটোসিস যদি ইকুয়েশনাল বিভাজন না হতো তাহলে কি ঘটতো। হ্যাঁ, এই জিনিসগুলো ভালো করে পড়বে, আশা করি কোষ বিভাজন থেকে ভালো কিছু করতে পারবেন। এরপরে জীববিজ্ঞান প্রথম পত্রের হট টপিকস যেটি, সেটা হচ্ছে অণুজীব। কারণ অণুজীবের মধ্যে অনেকগুলো বিষয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ভাইরাসের অনেকগুলো টপিকস আছে, ব্যাকটেরিয়ার অনেকগুলো টপিকস আছে, এরপর হচ্ছে যে ডেঙ্গু, ম্যালেরিয়া। হ্যাঁ, এই কারণে অণুজীব অধ্যায়টিকে অনেক স্টুডেন্ট মনে রাখতে একটু কষ্ট হয়। এরপরও চেষ্টা করবেন অণুজীব অধ্যায়টিকে একটু ভালো করে পড়ার জন্য। এই অণুজীব অধ্যায় থেকে যে অংশটি অবশ্যই ভালো করে পড়বেন সেটি হচ্ছে যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া ভাইরাসের, ডেঙ্গু ও ম্যালেরিয়া। ডেঙ্গু ও ম্যালেরিয়া যে মশকের মাধ্যমে হয়, ওই মশকের পাকস্থলীতে অর্থাৎ ভাইরাসটা কোন চক্রে থাকে, এবং ওই মশকই যখন আমাদেরকে ইনজেক্ট করে, কামড় দেয়, তখন আমাদের দেহে রক্ত সার্কেলের সাথে ওই ভাইরাসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা অবশ্যই শিখবে। বিশেষ করে ম্যালেরিয়া কিন্তু 4 ধরনের ভাইরাস আছে ম্যালেরিয়ার জন্য। ওই 4 ধরনের ভাইরাসের ভিতরে 2টা ভাইরাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম। এই যে 2টা ম্যালেরিয়ার যে 2টা অংশ আছে, এই 2টা অংশ 4টা অংশ থেকে অবশ্যই 2টা অংশ ভালো করে শিখবেন। এই অংশের বাইরে যে অংশগুলো আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। আমরা জানি ব্যাকটেরিয়া আমাদের গুরুত্ব আছে, যেমন ব্যাকটেরিয়া থেকে আমরা বিভিন্ন হরমোন, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে জিনোমটা আছে সেটা হচ্ছে গোলাকার আকৃতি থাকার কারণে সেটাকে দিয়ে আমরা পরবর্তীত হরমোন দিয়ে ইনসুলিন তৈরি করতে পারি। ব্যাকটেরিয়া থেকে আমাদের দই হয়, ব্যাকটেরিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক গুরুত্ব, এক কথা হচ্ছে যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আপনাকে ভালো করে শিখতে হবে। এবং যে টিটোফাস ব্যাকটেরিয়া, অর্থাৎ টিটোফাস একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে কি করে, ধ্বংস করে, এই টিটোফাসের গঠনটা একটু ভালো করে শিখবেন। এই মোটামুটি অণুজীব বিজ্ঞান থেকে মূলত এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া ইম্পর্টেন্ট। বাকি ভালো রেজাল্ট করার জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার এই যে অর্থনৈতিক গুরুত্ব এবং উপকারিতা অপকারিতা, টিটোফাস, এই গঠনগুলো অবশ্যই আপনার লাগবে। অণুজীবের পরের যে অধ্যায়টি সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে আপনারা সকলেই জানেন একটি কমন টপিক, সেটি হচ্ছে যে ওয়াসিয়া এবং মালভেসিয়া। নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে ওয়াসিয়া এবং তাহলে অণুজীব বিজ্ঞানের পর আমাদের সপ্তম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে যে নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি। এই নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে 2টা অংশ অবশ্যই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পোয়াসিয়া, একটা হচ্ছে মালভাসিয়া। এই পোয়াসিয়া এবং মালভাসিয়ার পুষ্প সংকেত, গঠন এবং আমাদের এই যে পোয়াসিয়া এবং মালভাসিয়ার অংশে যেই উদ্ভিদগুলো আছে, যেমন আখ, ঘাস, বাঁশ, হ্যাঁ, অন্যান্য যে উদ্ভিদগুলো আছে সেগুলোর গুরুত্ব, অর্থাৎ নগ্নবীজি আমাদের অর্থনৈতিক জীবনে কেমন গুরুত্ব ফেলছে,
আবৃতবীজী আমাদের অর্থনৈতিক জীবনে কেমন গুরুত্ব ফেলছে। এর পরে যে অংশটি অবশ্যই লাগবে সেটি হচ্ছে পুষ্প সংখ্যা। পুষ্প সংখ্যা, তাহলে এই পুষ্প সংখ্যাটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, যে টোটাল বই সুন্দর করে 4 আকারে দেওয়া আছে যে পুষ্প সংখ্যাটা ভালো করে নিবে। এবং আমাদের পুষ্পের যে বিভিন্ন যে বালভেন্ট টুইস্টেড যে একটা পুষ্প কি ধরনের গঠন হতে পারে এই গঠনটা অবশ্যই পড়ে নিবে। এছাড়া এই অধ্যায়ের শুরুতে যে অংশটি আছে সাইকাস, যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, হ্যাঁ ওই সাইকাস সম্পর্কে একটু পড়ে নিবে। আমাদের এই অধ্যায়ে যে পোয়াসিয়া একবীজপত্রী, মালভেসিয়া দ্বিবীজপত্রী, এই যে অংশটা, এই অংশটার ভিতরে মূলত আমাদের এই পুরো অধ্যায়টিকে সাজানো হয়েছে। এরপর আমাদের যে অংশটি সেটা হচ্ছে টিস্যু রিলেটেড, টিস্যু নিয়ে, হ্যাঁ অষ্টম অধ্যায় টিস্যু নিয়ে। আমরা নবম দশমের টিস্যু নিয়ে অনেক বিস্তারিত পড়েছি। টিস্যু বলতে আমরা জানি যে অনেকগুলো কোষ যখন একই ধরনের কাজ সম্পাদন করে তখন তাকে আমরা টিস্যু বলে থাকি। হ্যাঁ, এই টিস্যু রিলেটেড অংশগুলো পড়তে গেলে যে অংশটা আমাকে অবশ্যই পড়তে হবে সেটি হচ্ছে যে আমাদের যে ভাজক টিস্যু কি, হ্যাঁ স্থায়ী টিস্যু, হ্যাঁ ভাজক টিস্যু, এবং ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝাচ্ছে, যে জাইলেম এবং ফ্লোয়েম। যে জাইলেম এবং ফ্লোয়েম সবসময় একত্রে অবস্থান কেন করে? ভাস্কুলার বান্ডলের জাইলেমের কাজ কি, ফ্লোয়েমের কাজ কি, একবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলার বান্ডল কেমন হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলার বান্ডল কেমন হয়, এই জিনিসগুলো পড়লে মোটামুটি অষ্টম অধ্যায়ে কিছুটা কভার আপ করা যায়। অর্থাৎ আমি যদি অষ্টম অধ্যায়ের মূল টপিকগুলো বলি সেটি হচ্ছে যে ল্যাক্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের কথাটি, পত্ররন্ধ্র এবং পানিরন্ধ্রের যে অংশগুলো এবং টিস্যু তন্ত্রের পরিবর্তন, অর্থাৎ যে ভাস্কুলার বান্ডলের কথা বলছি, এই ভাস্কুলার বান্ডলটি ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডলে আমাদের কি কে থাকছে, জাইলেম ও ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম দুটোটাকে একসাথে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডল। তাহলে এই অধ্যায়ে যে অংশটা ইম্পর্টেন্ট সেটা বলেছিলাম, অর্থাৎ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কোনটির ভিতর কোন ভাস্কুলার বান্ডল কাজ করা, তো ওরিও ভাস্কুলার বান্ডল আছে। এরপর হচ্ছে আমাদের পানিগ্রাহী যে ভাস্কুলার বান্ডল, এই যে অর্থাৎ ভাস্কুলার বান্ডলের যে মূল গঠনটা, এই গঠনটাই মূলত আমাদের এই টিস্যুর অধ্যায়ের ভিতর খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর যে অংশটি সেটা হচ্ছে নবমের যে শরীরবৃত্তীয়, উদ্ভিদের শরীরবৃত্তীয়। উদ্ভিদের শারীরবৃত্তীয় বলতে আমরা যে জিনিসটিকে সাধারণত জেনে থাকি সেটা হচ্ছে যে উদ্ভিদের ব্যাপন, অভিস্রবণ এবং প্রসারণ। ব্যাপন কাকে বলে? যদি এক মোল কোন একটি পদার্থ কোন ধরনের বাহ্যিক প্রভাবক ছাড়া নিজেই কি হয়, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তাকে আমরা ব্যাপন বলছি। ব্যাপনের ক্ষেত্রে কি হয়? ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়ে যাওয়া। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনটা কেমন? উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনটা হচ্ছে যে মনে করে যে কৌশিক জালিকা, অর্থাৎ আমাদের মূলে যে পানিটা থাকে ওই পানিটা কৌশিক জালিকার মাধ্যমে উদ্ভিদে প্রবেশ করে যে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ বেশি ঘনত্বের জায়গা থেকে যে কম ঘনত্বের জায়গা থেকে ছড়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত ব্যাপন। রসায়নের ক্ষেত্রে ব্যাপনটার সংজ্ঞা ঠিক অন্যরকম উদাহরণটা, তবে সংজ্ঞাটা ঠিক একই রকম। ওকে, এরপর যে আমাদের অভিস্রবণ, আমরা কিসমিসের পরীক্ষা করেছিলাম অভিস্রবণের জন্য। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অংশটি সেটা হচ্ছে প্রসারণ। কারণ আমরা জানি একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে প্রসারণ। অর্থাৎ উদ্ভিদ যে পানিটি শোষণ করে ওই পানিটি যদি সে তার জায়গা ধরে রাখতো, তার শরীরে যদি রেখে দিত, দেহে যদি রিজার্ভ করতো, তাহলে অতিরিক্ত পানির কারণে উদ্ভিদ মারা যেতে পারতো। যেমন আমরা সাধারণত যাদের বাগান করা অভ্যাস আছে তারা দেখবেন যে প্রতিনিয়ত পানি দিচ্ছে, যাচ্ছে করে, আসলে পানিগুলো প্রসারণের মাধ্যমে বাষ্প আকারে উড়ে যায়।
হ্যাঁ, এবং প্রসাধনের একটি প্র্যাকটিক্যাল আছে। এই প্রসাধন কিন্তু আবার 3 ধরনের হয়ে থাকে, লিন্ডিসেলার, পত্ররন্ধ্রীয় এবং বাকল। অর্থাৎ এই প্রসাধনের 90 থেকে 95% প্রসাধন হয়ে থাকে পত্রের মাধ্যমে, পত্র রন্ধ্রের মাধ্যমে। 90 থেকে 95% প্রসাধন হয়ে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে। কেন? কারণ আমি জানি যে 90 থেকে 95% উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে ওই পত্ররন্ধ্রের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার সূর্যের ফোটন কণা গ্রহণ করছে। একইভাবে ওই পত্ররন্ধ্রকে ব্যবহার করে উদ্ভিদ প্রসাধনের মাধ্যমে তার অতিরিক্ত পানিকে ছেড়ে দেয়, যার ফলে শীতকালে আমাদের উদ্ভিদের পাতা ঝরে যায়। কারণ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, উদ্ভিদের প্রসাধন বেড়ে যায়। এবং দেখবে মরুভূমিও অঞ্চলে উদ্ভিদের পাতাই থাকে না, কারণ সেখানে পানির অভাব থাকে। এই ক্ষেত্রে প্রসাধন নিয়ে একটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় ইভিল, অর্থাৎ প্রয়োজনীয় যেটাকে আমরা ইংরেজিতে বলি নেসেসারি ইভিল। হ্যাঁ, অর্থাৎ প্রসাধনটা প্রয়োজন, কিন্তু এই প্রসাধনের কারণে অনেক সময় উদ্ভিদ মারা যেতে পারে। হ্যাঁ, এই ছিল মোটামুটি নবম অধ্যায়ের যে অংশটা, অর্থাৎ প্রসাধন, ব্যাপন এবং রিলেটেড। যে এরপর হচ্ছে যে আমাদের যে অংশটা অবশ্যই জানা থাকতে হবে, সেটি হচ্ছে যে শোষণ। অর্থাৎ নবম অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিকটি সেটা হচ্ছে শোষণকে নিয়ে। যে শোষণের যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, হ্যাঁ, যে সালোক সংশ্লেষণ, গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে যে ইলেক্ট্রোতন্ত্র। হ্যাঁ, এই যে শ্বসনের 4টি ধাপ আছে, এই 4টি ধাপের মাধ্যমে যে 1 মোল গ্লুকোজ 36 ATP শক্তি তৈরি করছে, এই শোষণ থেকে কিভাবে এই 36 ATP শক্তি গ্রহণ করে, এই অংশটার চার্ট বিস্তারিত বর্ণনা অবশ্যই শিখে যেতে হবে। এবং শোষণ 2 ধরনের, সবাত শোষণ, অবাত শোষণ। হ্যাঁ, অবাত শোষণ কেন প্রয়োজন? আমরা যে রুটি ফুলে যাচ্ছে, হ্যাঁ, রুটিতে ইস্ট ব্যবহার করা হয়, এই ইস্ট এক ধরনের অবাত শোষণ। এই ব্যবহারটা তো অত্যধিক গুরুত্ব। মোটামুটি যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ের মূল যে টপিকগুলো, প্রত্যেকটি টপিকের অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই শিখতে হবে। এই অধ্যায়ের ক্ষেত্রে অবাত শোষণের অর্থনৈতিক গুরুত্ব এবং সবাত শোষণের ক্ষেত্রে যে 36 ATP হচ্ছে, এই জিনিসটা অবশ্যই শিখতে হবে। এছাড়া যে জিনিসটির পার্থক্য শিখতে হবে সেটা হচ্ছে C3 এবং C4 উদ্ভিদের পার্থক্যটি অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, যে C3 উদ্ভিদ কি, C4 উদ্ভিদ কি। এছাড়া হচ্ছে যে ATP কে জৈব মুদ্রা কেন বলা হয়, হ্যাঁ, 2 নম্বরের জন্য শিখতে হয়। অর্থাৎ আমি যদি এই অধ্যায়ে সামারাইজ বলি, এই অধ্যায়ের সামারাইজ হচ্ছে যে প্রসাধন, সবাত শোষণ এবং অবাত শোষণের মূল অংশটি, এবং সালোক সংশ্লেষণ, দুঃখিত, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কিভাবে খাদ্য উৎপাদন করে এই অংশটি। এবং সালোক সংশ্লেষণ করার ক্ষেত্রে বাহ্যিক যে প্রভাবক, সূর্যের আলো, পানি, এবং অভ্যন্তরীণ যে প্রভাবক, ক্লোরোফিল, হ্যাঁ, এবং অন্যান্য যে অংশগুলো আছে, অবশ্যই সেই প্রভাবগুলো ভালো করে শিখবে, তবেই এই অধ্যায়টাকে কভার করতে পারবে। এবং আমাদের জীববিজ্ঞানের ফাইনাল যে অধ্যায়টি, সেটি হচ্ছে যে জীব প্রযুক্তি। আমরা বর্তমান টেকনোলজি, আমাদের চারপাশের টেকনোলজি, হ্যাঁ, আমরা এখন বর্তমানে কি বলে আধুনিক যুগের টেকনোলজি অবসর করতেছে। আমাদের AI সহ অনেক হাই প্রোফাইলের টেকনোলজি এসে গেছে। এই যে টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে আমি জীবের উন্নতি সাধন করতে পারি, উদ্ভিদের উন্নতি সাধন করতে পারি, সেই রিলেটেড হচ্ছে যে আমাদের একাদশ অধ্যায়টি, যে অধ্যায়টির নাম হচ্ছে জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তির মধ্যে যে অংশগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে কিভাবে জিন ক্লোনিং করা হয়, জিন ক্লোনিং। এরপর হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে করা হয়, এবং আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে ইনসুলিন কিভাবে তৈরি করা হয়। এই 3টি হচ্ছে যে জীব প্রযুক্তির হট টপিকস। হ্যাঁ, যে জিন ক্লোনিং মানে কি, আমাদের যে একটি জিনের সাথে আরেকটি জিনের মিশ্রণ করা, যেমন আপনারা শুনে থাকবেন সুপার রাইস, হ্যাঁ, যেখানে প্রোটিন এবং ভিটামিনের সংমিশ্রণ করা হয়েছে,
অর্থাৎ ওই ভাত বা ওই চাল থেকে আমি আমার যে মিনারেলস এর প্রয়োজন, ওই মিনারেলস সুষম খাদ্যের জন্য যা যা প্রয়োজন মোটামুটি অনেক কিছু আমি ওই রাইস থেকে পাবো। এটাই হচ্ছে যে জীব প্রযুক্তির সবচেয়ে বেশি সফলতার একটি অংশ। এরপর হচ্ছে যে আমাদের যে ইনসুলিন তৈরির কথা বলছি, আমরা জানি যে যারা ডায়াবেটিস রোগী তাদের ইনসুলিন প্রয়োজন হয় শর্করাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি তো প্রাকৃতিক ভাবে ওইভাবে ইনসুলিন তৈরি করতে পারতেছি না, ইনসুলিন তৈরি করবে কিভাবে? ইনসুলিন তৈরি করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি মূলত জীব প্রযুক্তি অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্লাজমিড রয়েছে, ওই প্লাজমিডটা আমরা সাধারণত জানি গোলাকার, ওই প্লাজমিডটাকে কেটে কেটে আমাদের অন্ত্রের মধ্যে একটি ইনসুলিন, হ্যাঁ, যে ব্যাকটেরিয়া অবস্থান করতেছে আমাদের ওই অন্ত্র থেকে ওই হরমোন উৎপন্নকারী ব্যাকটেরিয়া এবং অন্য একটি বাইরের ব্যাকটেরিয়াকে সংস্পর্শ করে একসাথে করে পরবর্তীতে সেটিকে জিন ক্লোনিং এর মাধ্যমে ইনসুলিন তৈরি করা হচ্ছে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটি 4 আকারে দেওয়া আছে আপনারা আপনাদের জীব প্রযুক্তি অধ্যায়ে শেষের দিকে 2-1 পৃষ্ঠার আগেই এই চারটা পাবেন যে কিভাবে একটি ব্যাকটেরিয়াকে কাটা হচ্ছে, তারপর যুক্ত করা হচ্ছে যে এখানে রেস্ট্রিকশন এবং লাইগেজ, হ্যাঁ, এনজাইমের ব্যবহার, কোনটা কাটার জন্য ব্যবহার করা হচ্ছে, কোনটা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এরপর যে ফাইনালি অন্ত্রের মধ্যে ওই ব্যাকটেরিয়াকে সাপ্লাই করে কিভাবে এটি থেকে বংশ বিস্তার করে ইনসুলিন হরমোন তৈরি করা হচ্ছে, এই অংশটি। অর্থাৎ এই জীব প্রযুক্তি থেকে আমার জিন ক্লোনিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ইনসুলিন তৈরি ব্যাকটেরিয়ার মাধ্যমে, এই তিনটে হচ্ছে মূল টপিকস। ওকে, তাহলে জীববিজ্ঞান প্রথম পত্রে ভালো রেজাল্ট করতে হলে এই 7টি তো আপনার সিলেবাস। আমি যদি বলি বাছাই করে অবশ্যই যে 4টি অধ্যায় অবশ্যই আপনাকে পড়তে হবে, এবং যে 4টি অধ্যায় পড়লে আপনি ভালো কিছু করতে পারবেন। তার মধ্যে প্রথম যে অংশটি সেটি হচ্ছে যে কোষ বিভাজন, সেকেন্ড যে অধ্যায়টি সেটি হচ্ছে যে নগ্নবীজি এবং আবৃতবীজি, থার্ড যে অধ্যায়টি সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এই 3টি অধ্যায় থেকে আপনি চাইলেই খুব সহজে আনসার করতে পারেন। আর যারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তারা কোষের গঠন অর্থাৎ যে নিউক্লিয়াস, প্লাস্টিড, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কর্ম, এরপর হচ্ছে মায়োসিস কোষ বিভাজন এবং এর অর্থনৈতিক গুরুত্ব, এরপর হচ্ছে ম্যালেরিয়ার যে কোষ চক্রটা, ওই কোষ চক্রটি, এবং নগ্নবীজি আবৃতবীজি যে একবীজি কোষটি এবং দ্বিবীজি কোষের পোয়াস এবং মালবেসিয়ার যে অংশটি। এরপর হচ্ছে যে আমাদের অষ্টম অধ্যায়ের যে কিছুক্ষণ আগে বললাম, হ্যাঁ, যে আমাদের ওই যে অংশটা ওইটা। এরপর হচ্ছে শরীর বৃত্তীয়তে যে আমাদের শ্বসনের অধ্যায়টি, হ্যাঁ, এবং ফাইনালি জীব প্রযুক্তির যে জিন ক্লোনিং এবং ইনসুলিন তৈরির অংশটি। অর্থাৎ এক কথায় এই প্রত্যেকটি টপিক, যে টপিকগুলো আমি এখন আবার রিপিট করলাম, এই প্রত্যেকটি টপিক আপনাকে ভালো করে করতে হবে, তবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, আমাদের এই যে জীববিজ্ঞান প্রথম পত্রে নিয়ে আমি যে সাজেশনটি বললাম, এটাতে আমি একটু অগোছালো সাজেশন বললাম। এই সাজেশনটি আমাদের পিডিএফ আকারে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা পিডিএফ প্রোভাইড করে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমাদের যে পোস্ট, ওই পোস্টে কমেন্টে আমরা পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দিব এবং গ্রুপের লিঙ্কটি দিয়ে দিব। আমাদের ক্যাপশনে কিন্তু লিঙ্কটি থাকে, আপনারা ওখানে গেলেই দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নামের লিঙ্কটি আছে। ইনশাল্লাহ আপনারা পিডিএফ দেখে বিস্তারিত বসে পড়তে পারবেন। এবং পিডিএফ যে সাজেশনটা আমরা যেভাবে সাজিয়েছি, আশা করি প্রত্যেকটি টপিকস যদি আপনি একটু ভালো করে পড়েন, অবশ্যই আপনি এসএসসি কিংবা আলিম পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।